স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। টানা 2 বছর ধরে ইসরায়েলের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। চুক্তির শর্ত অনুযায়ী উপত্যকার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বস্তির এই খবরে বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাসের হাতে জিম্মিরা মুক্তি পাবেন সোমবার। গাজার আকাশে এখন ধোঁয়ার বদলে জেগে উঠেছে শান্তির আশার আলো। ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদনের পর গাজার উল্লেখযোগ্য অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। যুদ্ধবিরতির খবর পেয়ে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি পরিবার পশ্চিমাঞ্চলে অস্থায়ী আশ্রয় ছেড়ে গাজার মূল এলাকায় ফিরতে শুরু করেছে, যেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। গাজায় প্রায় পুরো 22 লাখ মানুষই গত বছর অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে বাস্তুচ্যুত হন। আল্লাহর কসম, আমি খুশি নই। আমাদের হৃদয়ে কেবল দুঃখ বেদনা। তবু আমরা ঘরে ফিরতে চাই, এমনকি যদি কেবল একটি তাঁবুতেও থাকতে হয়। এটি হবে আমাদের দেখা শেষ যুদ্ধ। আমি যদি গাজার পুনর্গঠন দেখতে পারি তবেই নিজেকে ভাগ্যবান ভাবব। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 67,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়। দীর্ঘ বৈঠকের পর 10 অক্টোবর ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটির অনুমোদন দেয়। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী 24 ঘন্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আর ট্রাম্প জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে হামাস ফিরিয়ে দিবে জীবিত সব জিম্মিকে। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। চন্দ্রা, নিউজ 24। গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার পথ খুললেও নতুন রাজনৈতিক চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পর এখন শান্তি বজায় রাখার জন্য যেমনই আন্তর্জাতিক চাপ বাড়ছে, ঠিক তেমনি ডানপন্থীদের জোট সরকার ভাঙার হুমকির মুখেও রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে দুই দিকের চাপে এখন দিশেহারা ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজার আকাশে বইছে এখন মুক্তির সুবাতাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এ চুক্তিকে সমর্থন করছেন সাধারণ ইসরায়েলিরাও। এরপরও নতুন আন্তর্জাতিক চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের তথ্য বলছে, শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও এর বিরোধিতা করে বিপক্ষে ভোট দেন ডানপন্থী শরিক দল জায়নিজম পার্টি এবং জিউইশ পাওয়ার পার্টি। হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার পার্টি সরকার ভেঙে দেবে এমন হুমকিও দেন বেন গাভির। বিশ্লেষকদের মতে ডানপন্থীদের এ বিরোধিতার অন্যতম কারণ দীর্ঘদিন ধরে গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ ও সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের যে স্বপ্ন তা এই চুক্তির ফলে ভেঙে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতির পর এখন শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। এ পরিস্থিতিতে দুমুখী চাপে টালমাটাল নেতানিয়াহু। এর আগেও চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে বিশ্লেষকদের ধারণা, চুক্তির বিপক্ষে বিবৃতি দেওয়া বিরোধী নেতারা এখন দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অপেক্ষায়। চুক্তি দ্বিতীয় ধাপে গেলে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে যাবে, সেই সঙ্গে ক্ষমতাও হারাবেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মিত্রদের সঙ্গে নিয়ে মস্কোর উপর চাপ জোরদার করা হবে বলেও জানান তিনি। এরই মধ্যে বন্ধ হয়নি রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। গেল দিনও নিহত হয়েছেন অন্তত 24 জন। যুদ্ধবিরতি আলোচনায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। চলছে দোষারোপের খেলাও।
স্থানীয় সময় শুক্রবার রাতে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। বড় পরিসরের এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী। দেখা দিয়েছে পানির সংকট। শীতের আগে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা জোরদার করেছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ বাড়াচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে ভুক্তভোগী শিশুদের বিষয়ে তার লেখা শান্তিপত্রের উত্তর দিয়েছেন পুতিন। A child's soul knows no borders, no flags. চিঠিতে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানান। এরপর 24 ঘন্টার মধ্যেই 8 শিশুকে পরিবারের কাছে ফেরানো হয় বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উভয় দেশের সহযোগিতায় শিশুদের এই পুনর্মিলন সম্ভব হয়েছে। চন্দ্রা, নিউজ 24। দেশের গণ্ডি আন্তর্জাতিক ক্ষেত্র কট্টর নীতিতে অনড় আফগানিস্তানের তালেবান সরকার। ভারতে আফগানিস্তান দূতাবাসে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে উঠেছে নিন্দার ঝড়। এ পদক্ষেপকে তালেবানের নারী অধিকার বিরোধী নীতির আরেকটি স্পষ্ট উদাহরণ বলছে মানবাধিকার সংগঠনগুলো। আফগানিস্তানের ভেতরে নারী অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায় কঠোর নিয়ন্ত্রণের পর এখন আন্তর্জাতিক অঙ্গনেও সেই কট্টর নীতির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তালেবান সরকার। সেই মনোভাবের আরেকটি দৃষ্টান্ত দেখা গেল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, শুক্রবার আফগানিস্তান দূতাবাসে আয়োজিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার অভিযোগ উঠেছে। একাধিক নারী রিপোর্টার অভিযোগ করেছেন, পোশাক বিধি মেনে এলেও ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। এই ঘটনার পরপরই অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোদী প্রশাসন। নয়াদিল্লির দাবি, এই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই। আফগানিস্তান দূতাবাস তাদের নিজস্ব উদ্যোগেই অনুষ্ঠানটির আয়োজন করে, যদিও এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে তালেবান সরকারের প্রতি বৈশ্বিক অসন্তোষ আরও বেড়েছে। এ পদক্ষেপকে তালেবানের নারী অধিকার বিরোধী নীতির আরেকটি স্পষ্ট উদাহরণ বলছে মানবাধিকার সংগঠনগুলো। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, এমন কট্টর অবস্থান অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা তালেবানের জন্য আরও কঠিন হয়ে পড়বে। আফরিন মৌ, নিউজ 24। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগকারী সেবাস্তিয়ান লেকর্নুকে আবারও নিয়োগ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার সেবাস্তিয়ানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের পাশাপাশি সরকার গঠনেও দায়িত্ব দেওয়া হয়। তিনি দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করে আগামী সপ্তাহে বাজেটের ওপর মনোনিবেশ করবেন বলেও জানানো হয়। এদিকে লেকর্নুর এই আকস্মিক প্রত্যাবর্তনে ফ্রান্সের বিরোধী মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে খারাপ রসিকতা বলে অভিহিত করেন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা জর্ডান বারদেল্লা। মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 28 জনের প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ অনেকে। তথ্য বলছে, ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে দেশটির 31টি রাজ্য। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি অঞ্চল। তুমুল বৃষ্টির কারণে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে খবর পাওয়া গেছে হতাহতেরও। টানা বর্ষণ ও বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। কয়েকটি নদীর পানি তীর উপচে লোকালয়ে ঢুকে পড়েছে। এতে দারুণ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। শান্তিতে নোবেল না পেয়ে ক্ষোভে ফুঁসছে হোয়াইট হাউস। রাজনৈতিক ক্ষেপণাস্ত্রের অভিযোগে তুলছেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন সদ্য শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো। ট্রাম্প বলেন, নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো তাকে ফোন করেছেন এবং বলেছেন যে তিনি তার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন।
এদিনে সন্ধ্যায় নোবেল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেননি, তবে তিনি বেশ কয়েকটি যুদ্ধ সমাধানের জন্য নিজেকে কৃতিত্ব দেন এবং তার পুরস্কারটি প্রাপ্য ছিল বলে জানান। আবারও চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে সীমিত করায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত শুল্ক বাড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলেরও। চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর শতভাগ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, আগামী 1 নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার 9 দিন আগে। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প আরো জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলও হতে পারে, তবে দুই দেশের মধ্যে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত বলেও ইঙ্গিত দেন তিনি। বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে। চীনের উপর বাড়তি শুল্কের এই ঘোষণা আসার পরেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন দেখা দেয়। দুই দেশের মধ্যে এই বাণিজ্য উত্তেজনায় বৈশ্বিক প্রযুক্তি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, যদিও এই বিষয়ে বেইজিং এখনো কোনো মন্তব্য করেননি। এদিকে ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের 9 প্রতিষ্ঠান ও দেশটির 8 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ করা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিখোঁজ অন্তত 19 জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। শুক্রবার ন্যাশভিল থেকে প্রায় 50 মাইল পশ্চিমে অবস্থিত একটি কারখানা এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ, হোমল্যান্ড সিকিউরিটি ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন সহ একাধিক সংস্থা। দুবাইয়ের মরুভূমির মধ্যে এ যেন এক ফুলের সমুদ্র। কবির ভাষায় ভালোবাসার যত্ন দিলে মরুভূমি তো ফুল ফুটে ওঠে। এক সময় যা ছিল কেবল কবিতার ভাবনা, আজ তা বাস্তব রূপে ফুটে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভালোবাসা ও নিখুঁত যত্নের সমন্বয়ে মরু প্রান্তে তৈরি হয়েছে রঙিন ফুলের এক স্বপ্ন রাজ্য, যা আজ বিশ্বের দর্শনার্থীদের বিস্মিত করে তুলছে। 2013 সালে 14 ফেব্রুয়ারি দুবাই যাত্রা শুরু করেছিল এক রঙিন স্বপ্নের, দুবাই মিরাকল গার্ডেনের। মরুভূমির বুকে গড়ে ওঠা এই বাগান যেন ফুলের সমুদ্র, যেখানে প্রকৃতি আর সৃজনশীলতা মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃষ্টিনন্দন জগৎ। বিশ্বের অন্যতম বৃহৎ ফুলের বাগান এটি। বাগানটির আয়তন প্রায় 72,000 বর্গমিটার, যা এখন পর্যটকদের কাছে অনন্য এক আকর্ষণ। 4,50,00,000 ফুল দিয়ে শুরু হলেও বর্তমানে ফুলের সংখ্যা ছাড়িয়েছে 15 কোটি। নানা রঙের ফুল দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য নকশা, আকৃতি আর শিল্পকর্ম, সবই দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য। আরব আমিরাতের সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে ফুলের নকশায়। পুরনো মডেলের গাড়ি, জাহাজ, পাহাড়, বাড়ি, এমনকি বিশাল পিরামিডও সাজানো হয়েছে ফুল দিয়ে। বাগানের এক করে দেখা যায় কলস থেকে ঝরে পড়া ফুলের ঝর্ণা, আর কোথাও ফুলে গড়া এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস, যা দেখলে চোখ সরানো যায় না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় এই বাগানের রং, গন্ধ আর সাজসজ্জা। মন খারাপ থাকলে মিরাকল গার্ডেনে ফুলের রাজ্যে ঢুকলেই ভালো হয়ে যায়, কারণ প্রকৃতির এই রঙিন বিস্ময় সত্যি এক মিরাকল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।